আমি আমার পুরনো বন্ধুদেরকে মনে করে যতটা সুখী হই ততটা সুখী আর অন্য কোনো কিছুতেই হই না। উইলিয়াম শেক্সপিয়ার এরকম অসাধারণ একটি উপলব্ধি করেছিলেন, এ কথাটি তারই। আর সেই বন্ধুত্বের আহ্বানে কিংবা বন্ধুদেরকে উপলব্ধি করবার জন্য আমাদের এই আয়োজন বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইর আপনাদের সাথে আছি এবং আজও অনুষ্ঠান জুড়ে আমাদের প্রিয় কোনো মানুষ, প্রিয় কোনো ব্যক্তিত্ব আমাদের অতিথি হয়ে থাকবেন। তার কাছ থেকে তার বন্ধু এবং বন্ধুত্বের দিনগুলির কথা আপনাদের জন্য তুলে আনব। যিনি আজ অতিথি হয়ে আছেন তিনি গর্বিত মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং আমাদের প্রিয় অভিনয় শিল্পী জিয়াউল হাসান কিসলু। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। আপনাকে একটু আপনার ছোটবেলায় ফিরিয়ে নেই। স্কুলে যাবারও আগে মানুষের কিন্তু খেলার সাথী থাকে, তখন হয়তো বন্ধু আমরা বলি না, মনে পড়ে কিনা তাদের কথা? অনেকের কথা মনে পড়ে। আমি এমন একটা জায়গায় বড় হয়েছি, আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে আমি চট্টগ্রামের আগ্রাবাদ কলোনিতে বড় হয়েছি। কলোনিতে বন্ধু না করার কোনো সুযোগই নেই। বন্ধু অটোমেটিক্যালি, মানে প্রতিটি বিল্ডিংয়েই যেন আমার বন্ধু আছে, আমার ক্লাসমেটরা আছে, এবং যাদের সঙ্গে বিকালবেলা একসঙ্গে বেরিয়ে ঘুরতাম, ফিরতাম, খেলতাম, ক্রিকেট, ফুটবল, এমনকি লাটিম, ঘুড়ি উড়ানো। বিশেষ করে যে আমরা যে স্কুলে যাদেরকে আমরা পেয়েছি, প্রাইমারি স্কুলে, একটু শুনি প্রাইমারি স্কুলের কথাই। আগ্রাবাদ প্রাইমারি স্কুলে অনেক বন্ধু ছিল, তাদের নামগুলো মনে পড়ে। তাদের সাথে দেখা হয় না অনেক দিন। জুবায়ের বলে আমার একটা বন্ধু ছিল, লোকমান ছিল, মাহফুজ ছিল, রব্বানি ছিল, মিজান ছিল, মেয়েও ছিল, শামসুন্নাহার বলে একটি মেয়ে ছিল, মিলি বলে একটি মেয়ে ছিল। এদের কথা আমার মনে আছে। ওই সময় এই যে বন্ধুরা মিলে স্কুলে গিয়ে একটু দুরন্তপনা থাকে না, সেই দুষ্টুমিগুলো, দুরন্তপনাগুলো কি করতেন আপনারা? আমি তো ভর্তি হইনি, আমার বোন স্কুলে যায়, আমাকে যেতে হবে, সঙ্গে সঙ্গে প্রতিদিন আমাকে যেতে হবে। বোনের পাশে বসে আমি এই ক্লাস ফলো করতাম। এরকম করতে করতে হেডমাস্টার সাহেব এক সময় বললেন যে ওর বয়স কত, ওর তো বোধহয় 5 বছর হয়ে গেছে, তোকে আমরা স্কুলে ভর্তি করি। 8 আনা ভর্তি ফিস, মাত্র 8 আনা। ওই 8 আনা দিয়ে আমাকে তখন নাম খাতায় ওঠানো হলো। তারপরে থেকে আমি স্কুলে যাই। একটা সময় তো চট্টগ্রামের সবচেয়ে ভালো স্কুলটাতে ভর্তি হলেন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। সেখানে যাওয়ার পরে নিশ্চয়ই আমার মনে হয় যে আপনি বন্ধু ছাড়া থাকার মানুষ না। সেই বন্ধুদেরকে আমার মনে পড়ে, আমার মনে পড়ে ফিরোজের কথা, আমার মনে পড়ে, আমার মনে পড়ে এহসানের কথা, আমার মনে পড়ে মোবারকের কথা মনে পড়ে। আমাদের এক শিক্ষক ছিলেন এজারুল হক স্যার। আচ্ছা। তো উনি একটা এই নাটক লিখেছিলেন, সেই নাটকটি আমরা মঞ্চস্থ করেছি চট্টগ্রাম কলেজ স্কুলে। সেই আমার কিন্তু নাটকে হাতখড়ি বলা যেতে পারে, ওই প্রথম। তো ওখানে অনেক ছাত্রদের সাথে আমি সংস্পর্শে গেছি, যারা আমার জীবনকে আলোকিত করেছে। শিক্ষকরা আমাদের জীবনকে আলোকিত করেছে, আলোড়িত করেছে, সেগুলো আমার খুবই মনে পড়ে। এভাবে আসলে আপনার কাছ থেকেই মনে করি আরও বন্ধুদের কথাগুলো শুনবো। আমরা একটু এবার সামনে কোথাও হাঁটি, হেঁটে হেঁটে কথা বলি। চল। চট্টগ্রাম কলেজের স্কুল থেকে তো মেট্রিক পাস করলেন। হ্যাঁ। এবং তারপর তো আবার কলেজে ভর্তি হয় 72-তে। তখন কলেজে গিয়েও তো আবার নতুন করে কিছু বন্ধু পেলেন। হ্যাঁ, চিটাগাং কলেজে যখন ভর্তি হলাম তখন সেখানে তাদের মধ্যে আমার মনে আছে বশরকে আমি পেয়েছি, তারপরে আফতাবকে আমি পেয়েছি। এমনিতেই আমাদের সঙ্গে অনেক বন্ধু ছিল, ফেরদৌস ছিল, মারা গেছে আমার এই বন্ধুটা। হুমায়ুন বলে একটি ছেলে ছিল, নাটক করতো। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে চট্টগ্রাম কলেজে গিয়ে আমি আমার একজন শিক্ষক পেলাম। ওই শিক্ষকের সান্নিধ্যে গিয়ে আমি নতুন করে আবার নাটক প্রতি উৎসাহ বোধ করা শুরু করলাম। ওনার একটি গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীটার নাম হলো থিয়েটার 73। 1973 সালে সেটি সংগঠিত হয়। সেই গ্রুপে উনি প্রেসিডেন্ট তখন, মমতাজউদ্দিন আহমেদ, উনি বাংলা বিভাগের প্রধান ছিলেন। সেই জায়গায়ও অনেক স্মৃতি আছে। স্যারের ক্লাসে আমরা খুব ভয় পেতাম স্যারকে। ওখানে আবার কো এডুকেশন, আমরা কলেজ স্কুলে তো আমাদের কোনো মেয়ে ছিল না, আমাদের সঙ্গে সব ছেলেরা। কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে তো আমরা মেয়েদের সাথে ক্লাস করাতাম। আর ওই ইন্টারমিডিয়েটে যা দুষ্টামি করেছি, এসসি পল বলে আমাদের এক শিক্ষক ছিলেন, ইংরেজি পড়াতেন। তো উনি ক্লাসে ঢুকেই আমাদের কয়েকগুলো ছেলে ছিল, এত সুন্দর মুরগির ডাক দিতে পারতো, মুরগির বাচ্চা। তো স্যার কিন্তু ক্লাসের নিচে নিচে খুঁজতেন কোথায় মুরগির বাচ্চা ঢুকে গেল কিনা, কিন্তু এই কিন্তু আমরাই করছি। আমি এখানে একটা কথা বলে রাখি, আমার নাটকে আসার পিছনে এই যে মমতাজউদ্দিন স্যার একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিনয় চক্র বলে একটি নাট্যগোষ্ঠী ছিল, যার মধ্যে ছিল হাবিব হাসান কোহিনুর ছিলেন, আজাদ আবুল কালাম এরা ছিলেন, এমনকি মাসুম আজিজ এরা ছিলেন, এখন বিখ্যাত নাট্যকার। আরও অনেক কথাই শুনবো, মানে বন্ধুদের কথাই শুনবো। অনেকক্ষণ হাঁটলাম, একটু বসি এবার। চল। বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বের কথাও শুনবো, সেই বন্ধুদের কথাও শুনবো, ওই দিনগুলোর কথা একটু শুনবো।
বিশ্ববিদ্যালয়ে আমি চট্টগ্রাম কলেজ থেকে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম বাংলা সাহিত্য নিয়ে সম্মান শ্রেণীতে, এবং ওখান থেকে আমি পরে মাস্টার্স কমপ্লিট করে নাটক করার সুবাদে এবং নাটক অঙ্গনকে আমার জীবনের একটি অন্যতম উল্লেখযোগ্য একটি অঙ্গন হিসেবে বেছে নেওয়ার কারণেও আমি কিন্তু বাংলা সাহিত্য নিয়ে পড়তে উৎসাহিত বোধ করেছি। স্যার তো আমাকে, মমতাজউদ্দিন স্যারের কথা বললাম, সে তো আমাকে উনি তো আমাকে উৎসাহিত করেছেনই, তারপরেও আমার অনেক বন্ধুরা তারা আমাকে উৎসাহিত করেছিল যে বাংলা সাহিত্য নিয়ে পড়লে আমি হয়তো নাটকটাতে আরও বেশি ইনভলভ হতে পারবো, কারণ বাংলা সাহিত্যে অনেক নাটক পড়তে হয়, রবীন্দ্রনাথ, মাইকেলের নাটক থেকে আরম্ভ করে রামনারায়ণ তর্করত্ন, অনেকের। তো এগুলো আমাদের সে সময় আমাদের ওই যে একটা গ্রুপ ছিল থিয়েটার 73, ওই গ্রুপটাতে তখন আমি একটা পর্যায়ে গ্রুপের হাল ধরলাম, আমি ওটার সেক্রেটারি হয়েছি। আমাদের নাটক মঞ্চায়ন হতো এবং মঞ্চায়নের জন্য আমাদের তখন পুশ সেল করে বন্ধুদেরকে লাগিয়ে দিতাম যে আমাদের টিকিটগুলো সেল করে দে দোস্ত। ও হয়তো নাটক করতো না, কিন্তু আমাদের টিকিট তাদের পকেটে পকেটে আছে। আমি কিন্তু রেজাল্ট ভালো করেছি, এই কারণটি বলছি এই জন্যে, মমতাজউদ্দিন আহমদ স্যার আমাকে, উনি তখন শিল্পকলা একাডেমি ডাইরেক্টর ঢাকায়, আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্যার হলে থাকি, হলে উনি আমাকে চিঠি লিখে পাঠাতেন, কী যে ভালো লাগতো স্যারের চিঠি পেতাম। স্যার আমাকে লিখতেন যে নাটকের ছেলেরা কখনো পরীক্ষা খারাপ করে না, তুমিও ভালো করবে। এই যে আমাকে কিভাবে উনি একজন শিক্ষক ছাত্রকে কি চমৎকারভাবে উনি উৎসাহিত করতেন। আচ্ছা, তো নাটকের কথা বলতে মনে হলো যে একটু অভিনয় জীবনে এখনো পর্যন্ত অভিনয় করে চলছেন, এই যে অভিনয়ের দীর্ঘ সময়, দীর্ঘ জীবন, এই কাজের খাতিরে এসে কাদের সাথে আপনার গাঢ় বন্ধুত্ব হলো? নাটকের অনেক বন্ধু ছিল, হুমায়ুন ছিল, ফেরদৌস ছিল, বিশ্বনাথ বিশু ছিল, এখন আমেরিকাতে আছে, তারপরে আলতাফ কাশিম ছিলেন। আমি চট্টগ্রামে 10টি বছর এই থিয়েটার 73 নিয়ে কাজ করার পরে 1982 সালে আমি চলে আসি ঢাকা। পেশাগত কারণে এখানে এসে আমি সাংবাদিকতা শুরু করি। নিপুণ বলে একটি পত্রিকা ছিল, ওই পত্রিকাতে আমি সাংবাদিকতা শুরু করেছিলাম, মোস্তফা জব্বার আমার সম্পাদক ছিলেন। তো ওই নিপুণে কাজ করতে করতে এশিয়াটিক বিজ্ঞাপনী সংস্থা, যেটার প্রধান ছিলেন আলী জাকের, উনি ওনার এশিয়াটিকে আমাকে নিয়ে নিলেন, এবং ততদিন আমি নাগরিক নাট্য সম্প্রদায়েও যুক্ত হয়েছি। আমি ঢাকায় এসেই নাগরিক নাট্য সম্প্রদায়ে যুক্ত হয়েছি। একটা পর্যায়ে আমার বাবা কিন্তু সবসময় চাইতেন আমি শিক্ষক হই, এই একটা বাবার একটা ইচ্ছা ছিল। আমারও মনের মধ্যে আস্তে আস্তে ওটাই যেন গাঢ় হতে শুরু করলো যে না, আমিও শিক্ষক হব। শিক্ষকতার গল্প শুনবো, কিন্তু এই যে অভিনয় করছেন, অভিনয়ের জায়গাটা থেকে কাদের সাথে আপনার বন্ধু বলবেন বা বন্ধুত্ব? আমি তো এই নাগরিক নাট্য সম্প্রদায়ে কাজ করেছি, নূর ভাইয়ের সাথে কাজ করেছি, আসাদুজ্জামান নূর, আলী জাকের, সারা জাকির, ডক্টর ইনামুল হক, লাকি ইনাম, জামাল উদ্দিন হোসেন, তারপরে খালেদ খান আমার একদম ক্লোজ ফ্রেন্ড ছিল, আল মামুন ছিল আমাদের সাথে, আমার বন্ধু আল মামুন, আমার ওর সাথে অনেক স্মৃতি আমার আছে। গোলাম সরোয়ার ছিল আমাদের সাথে। এদের সাথে আমি এই নাটক করতে গিয়ে অনেক কিছু শিখেছি, এদের কাছ থেকেও নাটক আমি শিখেছি অনেক কিছু। আমাদের সাথে একটা ডায়েরি আছে, 1971-এর ডায়েরি, আপনার লেখা। এই ডায়েরিটা আমাকে দিয়েছিল আমারই এক ঘনিষ্ঠ বন্ধু, চট্টগ্রাম কলেজ স্কুলের ছাত্র, পরবর্তী সময় চিটাং কলেজে পড়েছে আমার সাথে, হুমায়ুন। ও আমাকে 71 সালে এই ডায়েরিটি দিয়েছিল। এটি একটি কোম্পানির ডায়েরি। এই ডায়েরিটা নিয়ে আমি যুদ্ধে চলে গেছিলাম, এবং যুদ্ধে আমি সঞ্চিতা যে কাব্যগ্রন্থ নজরুলের, ওটাও কিন্তু আমি নিয়ে গেছিলাম যুদ্ধে পড়তাম। আমার কাছে মনে হয় যে নজরুল আমাকে অনুপ্রাণিত করেছে। সে সময় আমার মাত্র ক্লাস 10-এর ছাত্র, আমার ভাষা এত বেশি মার্জিত ছিল না, এত ভাষা জানতাম না, বানান তো প্রচুর ভুল। যেমন একটি জায়গা আছে, এটা আমি লিখেছি 14ই নভেম্বর 1971 সালে, লিখেছি যে ভোর 4:30টায় উঠেছি, উঠে বিছানা গুছিয়ে ড্রেস পরে মুখ ধুলাম, তারপরে SLR নিয়ে আসলাম 6টায়, গেলাম ফায়ারিং করতে, 20 রাউন্ড ফায়ার করে সে চা পুরি খেয়ে আবার SLR পরিষ্কার করলাম, 10টায় ছুটি পেলাম, 12টায় গোসল করে এসে ভর্তি ভাত খেলাম, তারপরে বিশ্রাম নিলাম নিজ তাঁবুতে। মুখে কিছু ভালো লাগছিল না, কারণ রান্নাবান্নাগুলো আমার ভালো লাগছিল না। এটা কিন্তু চাকুলিয়াতে, বিহার অঞ্চলের কথা, ওই রান্নাটা। দুপুর 3টায় আবার চানমারি গেলাম, চানমারি হচ্ছে যেখানে ফায়ারিং করা হয়, চানমারি, সেখানে 40 রাউন্ড গুলি করার পরে কোতে এসে, কোত হচ্ছে যেখানে রাইফেল রাখা হয়, কোতে এসে SLR সাফ করলাম, তারপর হাত মুখ ধুয়ে নিজ তাঁবুতে ফিরলাম, এসে বিছানা পাতলাম। এর মধ্যে কোনো সাহিত্য নেই, ভাষারও কোনো মাধুর্য নেই, কিন্তু খুব কাঠখোটা কথা, এসে বিছানা পাতলাম। মূল্যবান। আরও কথা শুনবো, আরও গল্প শুনবো। আমরা এবার একটু উঠে হাঁটি, বা সেখানে গিয়ে অন্যরকম একটা মুহূর্ত তৈরি করার চেষ্টা করব। আপনার দীর্ঘ এক শিক্ষকতা জীবন, এবং সেই দীর্ঘ জীবনের পরিসমাপ্তিও ঘটছে আগামী মেতে।
হ্যাঁ, আমি মেতে অবসর গ্রহণ করতে যাচ্ছি। তো এই শিক্ষকতার এরকম একটি বড় জায়গায়, সেখানেও তো জীবন জুড়ে অনেক বন্ধু আছে, হ্যাঁ, স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব হয়েছে, অবশ্যই অবশ্যই। আমার কলিগরা আমার বন্ধু, আমার যারা সহকর্মী শিক্ষক এবং ছাত্রছাত্রীরাও যারা আমার সান্নিধ্যে এসেছে, আমার কাছ থেকে শিখতে চেষ্টা করেছে, আমি যাদেরকে পড়িয়ে আনন্দ পেয়েছি, তারাও কেউ কেউ বিশেষভাবে আমার বন্ধু হয়েছে। আর পুরো জীবন জুড়ে কলিগদের কথা বলছিলেন, আমরা বলতে শুনি যে কলিগ কখনো খুব একটা ভালো বন্ধু হয় না। এই বিষয়টার সাথে আপনি একমত কিনা? বা না, বন্ধু কারা হয়? সবাই হয় না, দ্যাট ইজ ট্রু। আমরা বসি এখানে। হ্যাঁ, নিশ্চয়ই সবাই যে বন্ধু হয়েছে তা নয়, সহকর্মীরা সবাই বন্ধু হতে পারেও না, কিন্তু কেউ কেউ তো বন্ধু হয়। আবার অনেক বন্ধু আছে যে আমার মতোই এই পেশাকে গ্রহণ করেছে। যেমন আমি এখন যেই কলেজে আছি, এই কলেজের প্রিন্সিপালই বিশ্ববিদ্যালয়ের জীবনে আমার বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা। মধুমিতা চক্রবর্তী, সে এখন আমাদের কলেজের প্রিন্সিপাল, নারায়ণগঞ্জ তুলারাম কলেজের। এদের সাথে তো আমার প্রতিনিয়ত দেখা হচ্ছে, প্রতিদিনই দেখা হচ্ছে, এবং সেইভাবে আমাদের যোগাযোগ আছে। আপনি বলছিলেন যে মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয়, এখনো কথা হয়। তো আমরা এই অনুষ্ঠানে একদম একটু শেষ দিকে এসে একটা অন্যরকম মুহূর্ত তৈরি করার চেষ্টা করি যারা অতিথি হন। আজকেও তার ব্যতিক্রম না, আমরা চেষ্টা করেছি আপনারই একজন বন্ধুকে আমন্ত্রণ জানানোর, তাকে হাজির করবার, যদি তিনি এখন আসেন। কি সাংঘাতিক কথা! এটি যদি হয় তো সেটি হবে আমার জন্য এক অভাবনীয় আনন্দের, আমি কল্পনাও করতে পারি না। আমার তো অনেক বন্ধু, কাকে তোমরা এনেছো আল্লাহ জানে। কল্পনা থেকে আমরা তাহলে এখন সেটাকে বাস্তবে ঘটিয়ে ফেলি। খুব খুশি হব। প্লিজ স্বাগত। স্বাগত আপনাকে, একটু হাত মেলাই বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে বসে পড়ি। আপনাদের দুজনের বন্ধুত্ব কি একদম প্রাইমারি স্কুল থেকে শুরু? প্রাইমারি স্কুল থেকে শুরু, সম্ভবত 1963 সাল থেকে শুরু। তো সবচাইতে প্রাইমারি স্কুলে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, ছোটকালেই তার অভিনয় আমাদেরকে দেখিয়েছিল। কেমন? আমি বসা, আমাদের একটা স্কুলের টিচার ছিলেন, ওনার চুল পাকনা, তবে বাংলা পড়াতেন, খুব কড়া এবং খুব মানে মেজাজি স্যার ছিল, রাগী। কবিতা ধরতো যে বল এটা, এই কবিতাটা মুখস্থ বল। তো যারা পারতাম না, যেদিন পড়া শিখতাম না, সেদিন একটু দূরে বসতাম, সামনের বেঞ্চে আর বসতাম না। তো ওই দিনও আমি দূরে বসছি, সেও গিয়ে আমার পাশেই বসলো। তো বসার পরে তো সামনে থেকে যখন আমাদের ক্লাসে স্যার আসলো, বসলো, এমন সময় একটা বিকট আওয়াজ করে উঠলো, বিকট আওয়াজ। তো স্যার এসে সরাসরি আমাকে ধরলো কানে। তো উনি আপনার চিরমিনিয়ান স্যার, তো উনি বললো, আওয়াজ ইবে তো তুই নিজে নিয়ে স্যার, আর কোনকে গরিব না পারের আওয়াজ ইবে তুই করি গোস, মানে আওয়াজটা তুমি করেছো, মানে আওয়াজটা তুমিই করেছো, এবং তুমি এত বড় বেয়াদব, ক্লাসের মধ্যে তুমি এই কাজটা করলা, এটা কি তুমি ঠিক করলা? এমন একটা পিটা আমি খেলাম, কিন্তু কাজ করলো সে। কিন্তু তার চেহারা তখন দেখে আপনি বুঝবেন না। তখন কি আপনি কি মানে বলে দিতে? হ্যাঁ, আমি বলতেছিলাম, স্যার আমি না, এটা কৃষ্ণ। তো স্যার কৃষ্ণ, না ও তো অত্যন্ত ও তো প্রশ্নই আসে না। এমন একটা ভাব ও ধরলো, মানে ও পৃথিবীর কিছুই জানে না, অভিনয় কাকে বলে। ওই দিনই যে সে শুরু করলো, পরবর্তী পর্যায়ে যখন সে আপনার মঞ্চে অভিনয় করতেছে, হরিণ চিতাচিল, মমতা স্যারের নাটক, দেখেছেন যে আসলে ছোটকাল থেকেই অভিনেতা। একটু যদি পেছনের দিকে তাকিয়ে দেখেন, দুজন বন্ধুত্বকে আসলে কিভাবে দেখেন, বদলে গেছে কিনা এতখানি সময় পর এসে? আমাদের দুইজনের দুই দিকের চাকরি হলো, কিন্তু আমাদের মাঝে মাঝে যোগাযোগ হতো। যেমন কলেজের কোনো অনুষ্ঠান বা স্কুলের কোনো অনুষ্ঠান বা ইউনিভার্সিটির কোনো অনুষ্ঠান, আগ্রাবাদ আমাদের কলোনি অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো যখন হয় তখন আমরা দুইজন আবার একসাথে হই। একসাথে হলে তখন আবার নাটকের সেই ডায়লগ, জাগো হে কুণ্ঠে সবাই, এই ধরনের শুরু হয়ে যায়। আর ও যে আমার আরেকটা, ও যে আমার কত ঘনিষ্ঠ বন্ধু, এটা আরেকটা উদাহরণ আমি না দিলেই নয়। আমার যখন প্রথম সন্তানটি ভূমিষ্ঠ লাভ করবে, তখন ও ছিল ঢাকার বাইরে, পোস্টিং ছিল ওর, কোথায়, রংপুর আর কোথাও জানে, দিনাজপুরে। তো ও বলে, তোর এইরকম সময় যদি তোর নিজের টাকায়ও সংকুলান না হয়, তোর স্ত্রীর এই ডেলিভারির সময় যত টাকা লাগে আমার বাসায় আছে, তুই খালি চাবি আমার স্ত্রীর কাছ থেকে, আমার বলা আছে, সে দিয়ে দেবে। বাহ, এইটা কি মানে আমার লাগে নাই, কিন্তু এই যে একটা আস্থার জায়গাটা তৈরি করে রাখা, এইটা কতখানি ক্লোজ হলে একটা বন্ধু একটা বন্ধুর জন্য করে, এটাই বন্ধুত্ব। আমরা আয়োজনের একদম শেষ দিকে আছি ভাই, একটু আপনার কাছ থেকে যে বিষয়গুলো আমরা তখন শুনলাম, এবং আমরাও সেই সম্মানের জায়গাটা আপনাকে দেই, এবং আমাদের বীর শহীদ যারা আছেন, দেশের সাথে যারা দেশকে ভালোবাসেন, প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই মুহূর্তে আসলে
আমি জানি যে আপনি একটি কাজের সাথে জড়িয়ে আছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে সেই কথাগুলো একটু শুনবো এবং তারপর অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাইব। আমার নাটকে আসার পেছনেও কিন্তু এই একটা উদ্দেশ্য কাজ করেছে। স্বাধীনতার পরে আমি মনে করেছি যে স্বাধীনতা যুদ্ধের যে অবশিষ্ট কাজগুলো যা ভৌগোলিক স্বাধীনতার পরে আসলে শুরু হবে, অর্থনৈতিক মুক্তি, সামাজিক বৈষম্য দূর করা, এই সকল সর্বক্ষেত্রে সামাজিক মুক্তির জন্য যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে তো আমরা আছি। সেই লড়াইটি কিভাবে চালিয়ে যাব। ইতিমধ্যে আমি যেটা শুরু করেছিলাম জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নায়েম যেটাকে বলে, ওখান থেকে 2011 সালে সেটি শুরু হয়েছে। আসাদুজ্জামান নূর, আলী জাকির এরা উদ্বোধন করেছেন সেটা। পরবর্তী সময় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে হয়েছে, যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উদ্বোধন করেছেন। আরও বিভিন্ন স্কুল কলেজে হয়েছে। আমি দাবি করি যে এই কাজটি আমি প্রথম শুরু করেছি এবং সেটি সমস্ত বাংলাদেশি স্কুল কলেজগুলোর প্রতিষ্ঠান প্রধানরা যাতে তাদের প্রতিষ্ঠানে একটি করে মুক্তিযুদ্ধ কর্নার করে, লাইব্রেরিতে কিংবা লাইব্রেরি সংলগ্ন আলাদা একটি কক্ষে একটি মুক্তিযুদ্ধ কর্নার করা যেতে পারে, সেটা যাতে করে আমি সেই আহ্বান জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরাও প্রত্যাশা রাখি একইভাবে আমরাও সবাই আপনার এই প্রক্রিয়ার সাথে নিশ্চয়ই আমরা সংযুক্ত হবার চেষ্টা করব। আমাদের সেই চেষ্টাও থাকবে। যারা দর্শকরা দেখলেন তাদের প্রতিও সেই আহ্বান রইল এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইভান, ভালো থেকো। প্রিয় দর্শক, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে, তবে শেষে সে কথাগুলো বলতেই চাই। আমাদের দেশপ্রেম শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ কিংবা 16ই ডিসেম্বর নির্ভর যেন না হয়। বছরের 365 দিনই সেই দেশপ্রেম থাকুক আমাদের বুকের ভেতর, যেমনটা আছেও বিশ্বাস করি। আমাদের বন্ধুত্বের আড্ডার রং হোক লাল কিংবা সবুজ, লাল সবুজের সেই বন্ধুত্ব জমে উঠুক আমাদের মাঝখানে। আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিংবা আমাদের মানচিত্রে সেই সব কিছুর মাঝখানে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের সঠিক মূল্যায়ন যেন আমরা করতে পারি, সেই চর্চা হয়ে উঠুক আমাদের বন্ধুত্বের আড্ডায়ও। তেমন বন্ধু হয়ে বেড়ে উঠুন দেশের সাথে। সেই বন্ধুত্বের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্পগুলো নিয়ে আমি ইভান সাইর আবারও হাজির হব আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত বন্ধুর সাথে ভীষণ ভালো থাকুন। মনে পড়ে